কি বলবেন? দেখুন, আমার কাছে নির্দিষ্ট তথ্য, ছবি সহ, ভিডিও সহ তুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই বিষয়টি সরকারের কাছে স্থানীয় স্তরে এবং অন্যান্য জায়গায় বলা সত্ত্বেও তুফানগঞ্জের রসিক বিলে আদিবাসী ভাই বোনেরা তারা সেখানে একটি বস্তিতে বসবাস করেন এবং তাদের জীবন জীবিকার জন্য তারা চা বাগান বা চা পাতা চাষ করে থাকে। দেখা যাচ্ছে ওখানে সেই চা বাগান জেসিপি দিয়ে উপড়ে ফেলা হচ্ছে এবং চা বাগান খালি করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ফরেস্ট আইন অনুযায়ী এইভাবে উচ্ছেদ করা অনুচিত। পুরো বিষয়টি আমি আজকে বিধানসভায় এনেছি। আমাদের শ্রমমন্ত্রী ওখানে উপস্থিত ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, যে এইভাবে চা বাগান উচ্ছেদ করা রাজ্য সরকারের মানসিকতার ছবি আরও স্পষ্ট করেছে। আমি বারবার করে বলেছি যে উত্তরবঙ্গের চা শিল্প আগামী কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে এই রাজ্যের সরকারের নীতির কারণে। প্রথমত বলা হয়েছিল লিজিল্যান্ডকে ফ্রি হোল্ড করে সেখানে বিভিন্ন ধরনের প্রকল্প করার কথা। আজকে দেখা যাচ্ছে চা বাগান একেবারে লিভিং টি ফিল্ড, সেটাকে উপড়ে ফেলা হচ্ছে চা গাছ। সেখানে নিশ্চিতভাবে পরবর্তীকালে কোনো ধরনের বাণিজ্যিক হোক বা অন্য ধরনের কোনো প্রকল্প কেউ বা কারা করবে, এই ধরনের কাজ অনুচিত, সেটা জানাই। এবং কারা করছে ওখানকারই স্থানীয়রা করছে। এবার প্রত্যুত্তরে শ্রমমন্ত্রীর স্পিরিটটা আমি গ্রহণ করেছি। উনি বলেছেন আমাকে সবটা পাঠাতে, আমি ওনাকে পাঠিয়েছি। বলেছেন এটা যদি হয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। কিন্তু এই প্রসঙ্গে আমি শ্রমমন্ত্রীকে শুধু এইটুকু, আইনমন্ত্রীকে এইটুকু স্মরণ করে দিয়েছিলাম যে 2022 সালে আমাদের মোহরগাঁও গুলমাতে অলোক চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের এখন মনে কি সম্পাদক মনে হয় রাজ্যে, উনি ওনার পরিবার একটা চা বাগানের মধ্যে রিসর্ট তৈরি করে। প্রতিবাদ করার পরে কাজ বন্ধ হলো, আজ পর্যন্ত সেই রিসর্ট ভাঙেননি। তো মলয়বাবু বলেছেন যে ওটা ভাঙবেন। তো আমি দেখতে চাই ইলেকশনের আগে উনি ভাঙেন নাকি আমরা ক্ষমতায় এসে ওটা ভাঙবো, সেটা অবশ্য সময়। স্থানীয়ভাবে এরকম একটা কাজ হচ্ছে, এটা নিছক স্থানীয় উদ্যোগে হচ্ছে বা এর পিছনে কারোর মদত নেই আপনার মনে হয়? থাকতেই পারে, শাসকের মদত ছাড়া এই ধরনের কাজ হওয়া অসম্ভব। আমাদের স্থানীয় জেলা পরিষদের সদস্য তিনি বিষয়টি আমাকে দৃষ্টি আকর্ষণ করেন এবং আমি দায়িত্ব নিয়ে সেই বিষয়টি মাননীয় মন্ত্রী এবং সদনের মধ্যে তুলে ধরেছি। আশা করি ব্যবস্থা নেবেন এবং আমি আশা করব যে এই প্রসঙ্গে ডিএম বা তদানীন্তন যারা আছেন তাদেরকে মন্ত্রীর দপ্তর থেকে নির্দিষ্টভাবে নির্দেশিকা দেওয়া হবে কি করতে হবে। ট্রাইবাল মানুষ কত যুক্ত, মানে জড়িত এর সঙ্গে? একটা ট্রাইবাল কলোনি যাকে বলা হয়, এবং জনসংখ্যা আমার এক্সাক্ট ফিগার আমাকে দেয়নি, তবে একটা ছোট বস্তির মতন সেখানে রয়েছে। যে গেট, সেই গেটে বিরাট তল্লাশি চলছে, প্রত্যেকটা গাড়ি থামানো হচ্ছে, টর্চ পর্যন্ত ব্যবহার হচ্ছে, বম্ব স্কোয়াড যে সমস্ত সরঞ্জাম ব্যবহার করেন সেসবে। স্পিকারের বক্তব্য এটা প্রোটোকল অনুযায়ী করা হচ্ছে, আমাদের মনে হয়েছে এই সময় করার প্রয়োজন রয়েছে এবং সেই কারণে করা হচ্ছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টি? দেখুন, স্পিকারের চেয়ার সবসময় সম্মানী। তিনি একজন আইনজ্ঞ, আমরাও আইনজীবী আইনজ্ঞদেরকে সম্মান করি, বয়সের কারণে সম্মান করি, চেয়ারের কারণে সম্মান করি। কিন্তু বর্তমানে স্পিকার সাহেবের অবস্থা ভয়ঙ্কর কঠিন। তাকে স্পিকার সাহেবের চেয়ারে বসে আছেন না দলের নির্দেশিত চেয়ারে বসে আছেন, যেখানে দল থেকে যাকে যা নির্দেশ দেওয়া হয় সেটাই তাকে করতে হয়, আমি বুঝতে পারছি না। উনি বলছেন নিরাপত্তার কারণে। আপনার মনে আছেন মুখ্যমন্ত্রী যেদিন উপস্থিত ছিল, ওই ভাষণের সময় আমি উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এবং স্পিকার সাহেবকে নির্দিষ্টভাবে দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে মুখ্যমন্ত্রীর ভাষণ রেকর্ড করা হচ্ছে। সে তখন গ্যালারিতে ছিল, আমি তাকে দেখতে পাচ্ছি, স্পিকার সাহেব দেখতে পাচ্ছে, সে গ্যালারির থেকে দৌড়ে যখন পালাচ্ছে, এই পুরো সিকিউরিটি সিস্টেম তাকে আজ পর্যন্ত খুঁজে পায়নি। তাহলে আজকের যেটা তল্লাশি হচ্ছে সেটা আসলে বিরোধীদেরকে আটকানোর তল্লাশি। এখানে শাসকের নেতৃত্বে দুষ্কৃতীরা যে ঢোকে তাদেরকে আটকানোর তল্লাশি এটা না, দুর্ভাগ্যজনক। এবং স্পিকার সাহেবের
এই ধরনের বক্তব্য দুর্ভাগ্যজনক। আমি স্পিকার সাহেবকে বলবো, মাননীয় বিরোধী দলনেতা একটা কথা বলেছেন যে এক চোখ দিয়ে দেখবেন না, দু চোখ দিয়ে দেখুন, তাহলে স্পিকার হিসাবে আপনার সাথে সেটা মানানসই হয়। নিরাপত্তা রক্ষীরা কি তুলসী গাছ আটকাতে চাইছে বিজেপির? সেই কারণেই কি তল্লাশি? নিরাপত্তার সাথে আবার তুলসীর সম্পর্ক না, কোথায়? কেউ কেউ বলছে যে স্পিকার বলছেন যে বিধানসভায় তুলসী মঞ্চ টঞ্চর কোনো জায়গা নেই। মঞ্চ টঞ্চ, তুলসীর প্রতি এই ধরনের মনোভাব মাননীয় স্পিকার সাহেব রাখেন? বাড়িতে কি স্পিকার সাহেবের তুলসী গাছ আছে? আমার অবশ্য জানা নেই। তবে একটা কথা শুধু বলতে পারি যে বর্তমান সরকারের যে হিন্দু বিরোধিতা, হিন্দু উপাসনা উপাচার পদ্ধতি, হিন্দু সনাতন সংস্কৃতির কোনো কিছু কোনো জায়গায় যুক্ত থাকলে সেটাকে অবজ্ঞা করা, উপেক্ষা করা, তাচ্ছিল্য করা, এটা তৃণমূলী মানসিকতা। স্পিকার সাহেব এখন সেই মানসিকতার অংশ হিসাবে তিনি হয়তো এই ধরনের কথা বলছেন। আর আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, বা আপনার কথায় বুঝতে পারলাম না, যে তুলসীর সাথে নিরাপত্তার কি সম্পর্ক তুলসী গাছের সাথে? নাকি এরপরে বলবে যে সূর্য উঠতে দেবে না, কিন্তু সূর্যের সাথেও তো হিন্দুদের সরাসরি সূর্য উপাসনা করে, বলবে যে সূর্যকে আকাশ থেকে সরাও। তো আমি শুধু হাত জোর করে অনুরোধ করব, ধর্মীয়ভাবে নয়, তো এইটুকু বলবো, যারা জন্মসূত্রে হিন্দু, এই তৃণমূল দল থাকলে আপনারা নিশ্চিত থাকতে পারেন এই পশ্চিমবঙ্গ আপনাদের বসবাসের জায়গা নয়। আপনাদের এখানে নিয়ম হচ্ছে একটাই, শাসক হলে তার জন্য নিয়ম এক, শাসক না হলে, বিরোধী হলে তার জন্য নিয়ম এক। শাসক হলে বাইরে বলা কথা, ভিতরে বলা কথা সেগ্রিগেট। বাইরে আপনি যা খুশি মা বাবা তুলে গালি দেন, এই যে অনুব্রতর মতন, কোনো অসুবিধা নেই, আপনাকে নিয়ে আলোচনা হবে না। স্পিকার সাহেব তো অসাধারণ কথা বলেছেন, বলে এই বিষয়টা ভাইরাল হয়েছে তাই আলোচনা হচ্ছে। তো কাকে বলবো? চন্দ্রিমা ভট্টাচার্যকে বলবো না স্পিকার সাহেবকে বলবো? এত ইল লজিক, এত ফিমেল উইক লজিক, এটা একটা লজ্জাজনক বিষয় যে এত সিনিয়র মোস্ট লিডাররা তারা এই ধরনের বক্তব্য রাখছেন। আর এই যে জাস্টিফাই করানোর চেষ্টা, প্রথমত বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। বাইরের কোনো ঘটনাকে দিয়ে ভেতরে একজন মোদির বাচ্চা বলছে, সেইটাকে যা সেই অপরাধটাকে লঘু করার চেষ্টা, এটা আর যাই হোক গণতন্ত্রের পক্ষে সঠিক নয়। যেভাবে আমি সবসময় মনে করি যে সর্বধর্ম সমন্বয়ের কথা বলবো, আমি তো গর্ব করে বলি যে বাই বার্থ আমি হিন্দু, যারা শেখায় যত মত তত পথ, সব মত পথকে আমরা স্বীকার করি। কিন্তু কেউ কেউ আছে যারা মনে করেন তাদের প্রতি সর্বোচ্চ, ফলে এই সংঘাত, আর এই সংঘাতের ফলেই আজকে পশ্চিমবঙ্গে বাঙালিদেরই নিজেদের উদ্বাস্ত হতে হচ্ছে নিজেদের ঘরে। ডেবরার বিধায়ক হুমায়ুন কবির বলে একটা অভিযোগ সামনে আসছে। স্পিকার বলছেন যে যা বলার এই বিষয়ে আমি বিধানসভাকেই জানাবো। দেখুন, আমি ইতিমধ্যেই এই ব্যাপারে চিঠি দিয়েছি এবং ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে এই ভাষা প্রত্যাহার করার জন্য স্পিকার সাহেবকে আমি অনুরোধ করেছি ওনাকে নির্দেশ দিতে। ঘটনাচক্রে আজকে সারা দেশ শোকাতুর, এবং সেই শোকাতুর দেশে বিধানসভায় যারা আইন প্রণয়ন করেন তার মধ্যে বিভিন্ন মানুষ থাকেন। উনি একজন শিক্ষিত প্রাক্তন আইপিএস ডক্টরেট, ওনার মুখে যে ভাষা মোদির বাচ্চা বলে যেভাবে উনি চ্যান্টিং করছিলেন, আমি তো অবাক হয়ে গেছি। মানে স্বল্প শিক্ষিত থেকে উচ্চ শিক্ষিত, ভাষার কিন্তু কোনো পরিবর্তন দেখলাম না। মহেশতলায় যে ভাষা শুনলাম ঠিক একই ভাষা শুনলাম বিধানসভার অভ্যন্তরে। এটাই দুর্ভাগ্য আমাদের, এবং আমি চাই যে স্পিকার সাহেব এই ক্ষেত্রে অন্তত সঠিক সিদ্ধান্ত নেবেন, না হলে তো পরবর্তীকালে নিশ্চিতভাবে দলীয় পরিষদীয় দলের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা কী করব। মন্ত্রী যারা রয়েছেন তারা স্পিকারের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তারা পুলিশের কাছে এই আবেদন করেন যে তারা বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে চান, বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে চান, শুধুমাত্র স্পিকারের সঙ্গেই তাদেরকে দেখা করতে দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। বিষয়টি সরাসরি আমার কাছে পৌঁছায়নি, আমি জানি না কি ব্যাপার ছিল, তবে ব্যক্তিগতভাবে আমি বিষয়টি জানি না। যদি ওনারা আসতেন, আজকে তো দাদা আসেন, তো বলে আমি বলতে পারবো না। ওনাদের প্রতি আমাদের সর্বোচ্চ সহানুভূতি আছে এবং এটা আইনি গণ্ডির মধ্যে আছে, আমার কোনো ধরনের মন্তব্য করা উচিত না। তবে একটা কথা আমার খুব
বুকে বাজে, সেটা আমি দেখে ওদের অনেক ছেলের সাথে আমি কথা বলেছি, ব্যক্তিগতভাবে বসে গল্প করেছি, খুব যন্ত্রণায় আছে এটা যেরকম জানি। আর আরেকটা জিনিস হচ্ছে যে দুর্নীতি করলো কেউ আর দুর্নীতির সাজা পাচ্ছে কেউ। যারা সাজা পাচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছে, আর যারা দুর্নীতি করেছে তারা হচ্ছে আনন্দ করছে। এই যে সিস্টেম, এটা মেনে নেওয়া যায় না।